সাগরের হত্যাকারীকে খুঁজে পেতে মরিয়া হল পল্লবী। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি যে পল্লবীর বাবা শ্রীনিবাস ভীষণই কান্নায় ভেঙে পড়েছে। আসলে দিনকাল ভালো যাচ্ছিল না, তাই বাধ্য হয়ে শ্রীনিবাস সুদে 2 লাখ টাকা নিয়েছিল। কিন্তু সেই টাকাটা সে টাইম মতোই দিচ্ছিল, তাও যে কেন এমন বিপদ নেমে আসলো সে বুঝতে পারছিল না। এরপরেই নেমে আসলো আরেক রকমের বড় বিপদ। যার কাছ থেকে টাকা নিয়েছে সেই নিষ্ঠুর সুদখোর লোকটা বাড়িতে এসে রীতিমতো তুলকালাম ঝামেলা সৃষ্টি করে দেয়। বাড়ির উঠোনে দাঁড়িয়ে সে চিৎকার করে শ্রীনিবাসকে শাসাতে থাকে, শুনুন শ্রীনিবাসবাবু, কালকের মধ্যে যদি আপনি আমার পুরো টাকা ফেরত না দেন তাহলে আপনার অবস্থা কিন্তু খুব খারাপ হবে। আপনি যে জমির পেপারটা আমার কাছে বন্ধক রেখেছিলেন সেটা কাল থেকে আমার হয়ে যাবে, আমি ওটা দখল করে নেব। এই কথা শুনে শ্রীনিবাস যথারীতি খুবই কান্নাকাটি করতে থাকে। সে ডুকরে কেঁদে উঠে বলে, দোহাই আপনার, আমাকে আর কটা দিন সময় দিন, আমি আপনার সব টাকা শোধ করে দেব। সুদখোর চলে যাওয়ার পর শ্রীনিবাস বাড়ির সবাইকে সবটা খুলে বলে। বাড়ির কেউ কেউ তো রীতিমতো সাপোর্ট করলেও বড় ছেলে সমর খুব রেগে যায়। সে বাবার ওপর চড়াও হয়ে ক্ষোভ উগড়ে দিয়ে বলে, বাবা, তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? এই সামান্য বুদ্ধিটুকুও মাথায় ছিল না? আমরা এতগুলো মানুষ নিয়ে এরপর কোথায় যাব? ঘর বাড়ি জমি সব হারালে পথে বসতে হবে। এই কাজটা কি তুমি আদেও ঠিক করলে? কাজটা কিন্তু একদমই ঠিক হলো না। এরপরে তার বাবাকে সে নানান ধরনের খারাপ খারাপ কথা শোনাতে থাকে, যা একজন বাবার পক্ষে সহ্য করা কঠিন। বাবার এই অপমান দেখে পল্লবীও খুব কান্নাকাটি করে। সে নিজেকে ভীষণ অসহায় মনে করতে থাকে। মনে মনে ভাবে, তার বিয়ের জন্যই তো বাবা এই টাকাটা ধার নিয়েছিল, আজ তার জন্যই বাবার এই দশা। সেই জন্যই পল্লবীর খুবই খারাপ লাগতে থাকে। সে চোখের জল মুছতে মুছতে এক কোণে দাঁড়িয়ে থাকে। এর মাঝখানেই শ্রীনিবাসের ছোট ছেলে রাজু বলে, বাবা, দাদা যে কথাগুলো বলল সেগুলো খুবই বাজেভাবে আর রূঢ়ভাবে বলেছে ঠিকই, কিন্তু যেই কথাগুলো বলেছে সেগুলো তো একদম ঠিকই বলেছে গো। তুমি আমাদের কারুর ভবিষ্যতের কথা ভাবলে না? ঠিক তখনই বড় বউ প্রীতি একটু বাঁকা সুরে বলে, আমি বলি কি যে বাবা, আপনি না হয় একটু আমার বাপের বাড়ি থেকে সাহায্য নিন, না হলে কি করে হবে? আমরা তো রীতিমতো পথে বসে পড়ব। আপনার ওই জমিটা যেখানে ছিল সেখানেই তো আমরা সবাই মিলে নতুন বাড়িটা করতাম, তাই না? এখন তো সব শেষ। বাড়ির এই অশান্তির আবহে সবাই যখন মুখ ফিরিয়ে নিচ্ছে, তখন কিন্তু সবাই পাশে না থাকলেও পল্লবী, ঝিনু আর মা কমলা সবাই শ্রীনিবাসের পাশে এসে দাঁড়ায়। পল্লবী বাবার হাত ধরে সান্ত্বনা দিয়ে বলে, বাবা, তুমি কেঁদো না, আমরা ঠিক আবার একটা নতুন জমি কিনে বাড়ি বানাতে পারব। তুমি দেখো, আমাদের নিজেদের ওপর আর নিজেদের কাজের ওপর ভরসা রাখতে হবে, তবেই আমরা ঠিক ঘুরে দাঁড়াতে পারব, কিছু একটা করতে পারব। সবাই তো খুবই ভেঙে পড়েছে। আর তখন ঠাম্মি ঘর থেকে বেরিয়ে এসে শক্ত গলায় বলে, শ্রীনিবাস, তুই ওই জমিটা ওকেই দিয়ে দে। যদি টাকা জোগাড় করতে না পারিস তো না পারবি, কিন্তু এইভাবে রোজ রোজ পাড়ার একটা লোক এসে তোকে অপমান করে যাবে, সেটা আমি বেঁচে থাকতে মেনে নেব না, কিছুতেই না। তার থেকে এটাই ভালো হবে যে তুই সবটা চুকিয়ে দিয়ে দে ওকে। অন্যদিকে দেখা যায় যে ঠাম্মি একা একা ঘরে একটা কথাই ভাবছিল, যদি জমিটা চলে যায় তো চলে যাবে, কিন্তু নিজের ছেলের বদনাম সে সহ্য করবে না, এই অপমান সহ্য করবে না। পরের দিন সকালেও যথারীতি শ্রীনিবাস ঠিক করেছে সে সুদখোরের অফিসেই যাবে এবং যা হওয়ার হবে। আর ঠিক তখনই এক অভাবনীয় কাণ্ড ঘটল। আচমকাই বাড়িতে চলে এসেছে সেই সুদখোর লোকটা, তবে আজকের তার রূপ সম্পূর্ণ আলাদা। সে এসে রীতিমতো পায়ে পড়তে থাকে শ্রীনিবাসের, আর হাত জোড় করে কাঁপতে কাঁপতে বলে, স্যার, আমাকে বাঁচান। আপনার মাথার ওপরে যে এত বড় একজনের হাত রয়েছে, এত বড় ক্ষমতা রয়েছে, সেটা তো আমি আগে বুঝতেই পারিনি স্যার। আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আমার বাড়িতে ছোট ছোট বাচ্চারা আছে, আমি যে না খেতে পেয়ে মরে যাব স্যার, আমার ওপর রাগ রাখবেন না। যেই লোকটাই কালকে এতগুলো অপমান করল, সে নাকি আজ এভাবে এসে পায়ে ধরে ক্ষমা চাইছে। পুরো বিষয়টাই দেখার পর রীতিমতো শ্রীনিবাসের মাথা ঘুরতে থাকে। সে অবাক হয়ে বলে, আরে ছাড়ুন, আমি তো আপনার অফিসেই যাব বলে ঠিক করেছিলাম। অফিসিয়ালি সব পেপারসের কাজগুলো শেষ করে দেব ভেবেছিলাম। আপনি যেভাবে আমাকে কাল অপমান করলেন, আমার আর কোনো ইচ্ছাই নেই ওই জমিটা নিজের কাছে রাখার। তখনই সুদখোর আরও ভয় পেয়ে বলে, না না স্যার, আপনাকে কোনো বাড়তি সুদ দিতে হবে না। আপনি শুধু ওই এককালীন আসল টাকাটা আস্তে ধীরে দিয়ে নেবেন, তাহলেই হবে। সে আপনি 20, 25 কিংবা 30 বছরে শোধ করলেও আমার অসুবিধা নেই স্যার, শুধু ওনাকে একটু বলুন। এই রাতারাতি মানুষটা এতটা পাল্টে গেল কি করে সেটাই বুঝতে পারছে না শ্রীনিবাস। সে অবাক হয়ে জিজ্ঞাসা করে, আসল ব্যাপারটা কি হয়েছে আমাকে একটু খুলে বলুন তো দাদা, আমি তো কিছুই বুঝতে পারছি না।
তখনই সুদখোর এদিক ওদিক তাকিয়ে ফিসফিস করে বলে, আমাকে কাল রাতে একজন ফোন করে যা বলল না, আমি তো বুঝতেই পারিনি যে আপনার ক্ষমতাটা ঠিক কোন লেভেলের। উনি পরিষ্কার বলে দিয়েছেন আপনাকে ছোঁয়া মানে নিজের কবর খোঁড়া। যাই হোক, আমার তো বড় ভুল হয়েছে। আপনি যদি দয়া করে তাকে একবার ফোন করে বলে দেন যে আমার যেন কোনো ক্ষতি না করে, তাহলে খুব ভালো হয় স্যার। এরপরেই শ্রীনিবাসের অনুরোধে সে ফোন নাম্বারটা দেয়। শ্রীনিবাস সেই নাম্বারে ফোন করতে থাকে, কিন্তু অপর প্রান্ত থেকে আর কোনোভাবেই আর ফোন ধরে না কেউ। সুদঘোর যাওয়ার আগে বারবার করে একটাই কথা বলে, দেখবেন দাদা, আমার যেন কোনো ক্ষতি না হয়, আমি চললাম। সে তো ভয়ে কাঁপতে কাঁপতে চলে যায়। আর অন্যদিকে বড় ছেলে সমর পুরোটা দেখে একটু লজ্জিত হয়ে বলে, কে যে আমাদের আড়াল থেকে এইভাবে হেল্প করে চলেছে জানি না, জানলে তাকে একটা বড় করে প্রণাম করে আসতাম। যাক বাবা, অবশেষে আমাদের জমিটা বাঁচানো গেছে। এরপর পল্লবী নিজের চোখের জল মুছে রেডি হয়ে কাজে বেরোবে বলে ঠিক করে। ঠিক সেই মুহূর্তেই ঠাম্মি শ্রীনিবাসকে ডেকে বলে, শোন শ্রীনিবাস, তুই ঝিনুকের বিয়ে তো দিবি একদিন হলেও, তা ওই ছেলেটা তো খারাপ নয়, তুই ওই ছেলেটার ব্যাপারে এবারে খোঁজখবর নেওয়া শুরু কর। এরপর সম্রাট খাসনবিশ যেই ভিজিটিং কার্ডটা দিয়ে গেছিল, সেই কার্ডে যে অ্যাড্রেস রয়েছে সেখানেই যাবে বলে ঠিক করে কমলা আর শ্রীনিবাস। এর মাঝখানে পল্লবী তো বাসে উঠে পড়েছে নিজের গন্তব্যের উদ্দেশ্যে। বাসের জানলার বাইরে তাকিয়ে সে নিজের পুরনো দিনের কথা ভাবছিল। কিন্তু পল্লবীকে দেখার পর থেকেই আদি রীতিমতো ফিদা। আদি বাসে পল্লবীর পিছু পিছু উঠেছে, কিন্তু আদি জানেই না প্রীতির ননদ হয় এই পল্লবী। আদি এটাও জানে না যে কিছুদিন আগে যেই গাড়িটায় সে মারাত্মক অ্যাক্সিডেন্ট করেছিল, সেই গাড়িটাতেই ছিল পল্লবীর হবু বর সাগর, যে কিনা অলরেডি মারা গিয়েছে। আর এই নির্মম অ্যাক্সিডেন্টটার পেছনে যে মূল হাত রয়েছে খোদ আদির, সেটাও এখনও পর্যন্ত পল্লবী জানে না। কিন্তু পল্লবী প্রতিটা মুহূর্তে মনে মনে একটা কথাই ভাবে, যারা আজ আমার আর আমার সাগরের সাথে এত বড় অন্যায় করেছে, যার জন্য সাগর আজ আমাদের মধ্যে নেই, তাদেরকে আমি কিছুতেই ছাড়ব না। সাগরের হত্যাকারীকে আমি খুঁজে বের করবই। যথারীতি বাসের ভিড়ের মধ্যে পল্লবীর সাথে কথা বলার চেষ্টা করে আদি। সে একটু এগিয়ে গিয়ে বলে, হ্যালো, আপনি কি একটু শুনবেন? আসলে সেদিন। কিন্তু কোনোভাবেই পল্লবী তার সাথে কথা বলতে চায় না। সে মুখ ঘুরিয়ে নেয় এবং পরের স্টপেজ আসতেই বাস থেকে নেমে যায়। আদি তখন জানলা দিয়ে তাকিয়ে স্বগতোক্তি করে বলে, আসলে আমার ওপরে মনে হয় খুব রেগে রয়েছে মেয়েটা, তাই আর কি কথা বলতে চায় না, তবে একে আমার চাই। এর মাঝখানে কমলা আর শ্রীনিবাস চলে গেছে বড় শিল্পপতি সম্রাট খাসনবিশের আলিশান অফিসে। সেখানে গিয়ে রাজুও সাথে ছিল। সে চারপাশের এত বড় অফিস আর এত সিকিউরিটি গার্ড দেখে একটু হলেও ঘাবড়ে যায়। কমলা চারপাশটা হাঁ করে দেখে শ্রীনিবাসকে বলে, বাপরে বাপ, এত বড় অফিস, এত বড় অফিসের মালিক উনি, তাহলে তো অনেক দায়িত্ব একেবারে সামলাতে হয় ওনাকে। কিন্তু আমি লোকমুখে শুনেছি ছোটবেলা থেকে নাকি উনি ওনার মা বাবাকে পাননি, নিজের চেষ্টায় আজ এই জায়গায় এসে পৌঁছেছেন। সত্যি, ছেলেটার ট্যালেন্ট আছে, মানতেই হবে এটা। কমলার কথা শুনে শ্রীনিবাস মাথা নেড়ে সায় দিয়ে বলে, সে তো আমি বুঝতেই পারছি, চলো এবার ভেতরে চলো, এখানে বাইরে দাঁড়িয়ে থেকে আর কথা তো হবে না। এর মাঝখানে তারা অফিসের ভিতরে যায় আর সম্রাটের সাথে কথা বলবে বলে রিসেপশনে অপেক্ষা করতে ঠিক করে। তখনই সেখানে বসে থাকা কিছু সাধারণ মানুষজন নিজেদের মধ্যে বলাবলি করতে থাকে, সম্রাট খাসনবিশের মতো ব্যক্তির সান্নিধ্য পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার মশাই, উনি গরিব মানুষদের কাছে সাক্ষাৎ ভগবান। এসব কথা পাশে বসে শুনে শ্রীনিবাস আর কমলার খুব ভালো লাগে। মনে মনে তারা একটা মস্ত বড় জোর পায় যে না, মেয়ের বিয়েটা এনার সাথে দিলে বোধহয় খুব একটা খারাপ কিছু হবে না, ঝিনুর সুখেই থাকবে। কিন্তু আবারও কমলা আর শ্রীনিবাস তো রয়েছে ওখানে ভিজিটিং রুমে অপেক্ষা করছে। আর তখনই আচমকা শ্রীনিবাসকে ফোন করেছে সেই সুদখোর লোকটা। সে অপাশ থেকে কাঁপানো গলায় বলে, স্যার, আপনি ওই লোকটার সাথে কথা বলেছিলেন তো? স্যার, ওনাকে একটু বলুন আমাকে যেন না মারে এইভাবে, তাহলে আমি পরিবার নিয়ে পুরো শেষ হয়ে যাব। কমলা পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, কার সাথে কথা বলছো গো? শ্রীনিবাস ফোনটা কানে রেখে ফিসফিস করে বলে, ওই যে সুদখোর লোকটা। তারপর ফোনে বলে, ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি ওনার সাথে কথা বলে একটা ব্যবস্থা করছি। এরপরেই সম্রাট খাসনবিশ গম্ভীর পায়ে তার কেবিন থেকে বেরিয়ে অফিসের এই বিশেষ লাউঞ্জে চলে আসে আর এসে ডিরেক্ট ঝিনুকের বাবা মার সাথে দেখা করবে বলে এগিয়ে আসে। সম্রাট খাসনবিশকে সামনাসামনি দেখার পর কমলা আর শ্রীনিবাস এটুকু অন্তত বুঝতে পারে যে এনার টাকা পয়সার কোনো অভাব নেই ঠিকই, কিন্তু মানুষ হিসেবে মন মানসিকতাটা কেমন সেটাই একবার ভালো করে যাচাই করে নিতে হবে। এমনটাই মনে মনে ভাবছিল কমলা। আর সম্রাট খাসনবিশ অত্যন্ত ভদ্রতার সাথে হাত জোড় করে হাসি মুখে বলে, আপনারা আমার অফিসে এসেছেন, আমি খুব খুশি হয়েছি, বলুন আপনাদের কিভাবে সাহায্য করতে পারি। এরপরেই সম্রাট যেভাবে সেদিন গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছিল পল্লবীকে আর আজ যেভাবে পরোক্ষভাবে বাঁচানো শ্রীনিবাসের জমি, তার জন্য শ্রীনিবাস অনেক অনেক ধন্যবাদ জানাতে থাকে সম্রাট খাসনবিশ।